স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা এরকম চাই না। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ, দুর্নীতির আড্ডাখানা আখড়াখানা বাংলাদেশ, ঠিক কিনা বলেন? নতুন উন্নয়নের সবক শোনাতে পারলেই টাকা। আপনারা কি আবার চাঁদাবাজি এই দেশে চলতে দিতে পারেন? আপনারা সমর্থন করেন? আগে দখলদারি ছিল, ফুটপাত থেকে শুরু করে সব কিছু দখলে চলে গেছিল। এখন তো আর দখলদার নাই, এখনো আছে। এই চাঁদাবাজি দখলদারি মুক্ত বাংলাদেশ আমরা করতে চাই। আমাদের এতগুলা সন্তান জীবন দেয়নি যে বাংলাদেশে এখনো চাঁদাবাজি চলবে, এতগুলা সন্তান জীবন দেয়নি যে এখনো দখলদারি চলবে। জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীকে নিয়ে এখন সন্দেহ সংশয় ঘনীভূত হচ্ছে এবং তাকে নিয়ে বিতর্কও চলছে সোশ্যাল মিডিয়াতে মারাত্মকভাবে। যশোরে তিনি বলেছেন একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। এর প্রেক্ষিতে মিজানুর রহমান আজহারী আদতে জামায়াতে ইসলামের মুখপাত্র হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি প্রিয় দর্শক আপনাদের মাঝে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, এবারে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক নেতাকর্মীদের বা দলের উদ্দেশ্য করে কঠিন হুঁশিয়ারি দিয়েছে আমাদের সকলের প্রিয় ইসলামিক বক্তা, ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা সকলে অবগত আছেন মিজানুর রহমান আজহারী কক্সবাজার পেকুয়ার পরে যশোরে তার মাহফিলে যোগদান করেছিল। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যশোরে এর মাহফিলে মিজানুর রহমান আজহারী কথা বলার সময় তার বক্তব্যের এক পর্যায়ে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট পরিস্থিতি নিয়ে কথা বলেছে। মিজানুর রহমান আজহারী হুজুর কি বলল বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতি নিয়ে, বাংলাদেশের সার্বিক অবস্থা নিয়ে, রাজনৈতিক অঙ্গনের এই বেহাল দশা নিয়ে? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সেটা আমরা শুনবো, তারপরে কথা বলবো। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, রীতিমতো বিএনপি সহ যারা এই যে দেশ ও জাতির কথা না ভেবে আর নিজেদের পেট নীতিতে ব্যস্ত, তাদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছে মিজানুর রহমান আজহারী। মিজানুর রহমান আজহারী হুজুর বলেছে একজন খেয়েছে, খেয়ে পালিয়েছে, আর একজন খাওয়ার জন্য বসে রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এটা কাদের উদ্দেশ্য করে বলেছে আমরা স্পষ্ট বুঝতে পারছি। চলুন কথা না বাড়িয়ে মিজানুর রহমান আজহারী হুজুর কি বললো আমরা সেটা শুনি, তারপরে কথা বলি। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা এরকম চাই না। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ। মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। চাইলে মুমিন হতে পারো, চাইলে কাফের হতে পারো, তোমার ইচ্ছা। তবে জেনে রাখো, মুমিন হলে পাবা জান্নাত, কাফির হলে পাবা জাহান্নাম। নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স। সিদ্ধান্ত তোমার, জান্নাতে যাবা না জাহান্নামে যাবা। যশোরের ভাইয়ের আওয়াজ করে বলুন, কই যেতে চান, জান্নাতে না জাহান্নামে? ডান দিকে না বাম দিকে? ডানপন্থী না বামপন্থী? মানুষকে আল্লাহ এত স্বাধীনতা দিয়েছেন, মানুষ চাইলে অনেক ভালো হইতে পারে। ভালোর রাস্তাও খোলা, খারাপ হওয়ার রাস্তাও খোলা। ভালো হইলে মানুষ অনেক ভালো, খারাপ হইলে অনেক খারাপ। ভালো হইলে সবচেয়ে ভালো, খারাপ হইলে সবচেয়ে খারাপ। এজন্য সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি মানুষকে অনেক সুন্দর অবয়বে, সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। তার শুধু চেহারার ডিজাইনটাই সুন্দর নয়, তার ব্রেনটা বড্ড সুন্দর, তার মানসিকতা বড্ড সুন্দর, তার সৃজনশীলতা বড্ড সুন্দর। পড়েন সুবহানাল্লাহ। আমাদের চেহারা অবয়ব ডিজাইন যে সুন্দর তা না, আমাদের ব্রেনটা অনেক সফিস্টিকেটেড ব্রেন, অনেক সফিস্টিকেটেড। এই 1.5 কেজি ব্রেন ইউজ করে মানুষ গোটা বিশ্বে সভ্যতা বিনির্মাণ করেছে, ঠিক কিনা? এই ব্রেন আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। এটার কাজে লাগালে, আপনার 6 সেন্স কাজে লাগালে আপনি অনন্য মানুষ হয়ে উঠবেন, মহামানবে রূপান্তরিত হবেন। মানুষ হতে পারে, চাইলেই মহামানব হতে পারে। আবার যদি মানুষ চায় খারাপও হতে পারে। আল্লাহ বলেন শুধু ভালোই না, ভালো হতে চাইলে অনেক ভালো তুমি হতে পারো, আবার খারাপ হতে চাইলে অনেক খারাপ তুমি হতে পারো। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। খারাপ হলে একেবারে খারাপ হতে পারো, নিকৃষ্ট হলে একেবারে নিকৃষ্ট হতে পারো, ভালো হলেও ভালো হতে পারো। কোন সুবহানাল্লাহ। এবার আওয়াজ করে বলুন, ভালো হতে চাই না খারাপ? শ্রেষ্ঠ না নিকৃষ্ট?
মানুষ ভালো হলে মানুষ ফেরেশতার চেয়েও ভালো, মানুষ খারাপ হলে সে পশুর চেয়েও খারাপ। কথা ঠিক কিনা বলেন? ভালো হলে ফেরেশতার চেয়েও ভালো, খারাপ হলে পশুর চেয়েও নিকৃষ্ট। তার মানে শ্রেষ্ঠত্বে মানুষ শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে হার মানায়, আর অধপতনে শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে যায়, আর অধপতনে পশুকেও হার মানায়। আই রিপিট, আমি আবারও বলছি, মানুষ শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে যায়, আর অধপতনে সে পশুকেও হার মানায়। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? এটার প্রমাণ কি? মানুষ শ্রেষ্ঠ হইলে যে ফেরেশতার চেয়েও সেরা, তার প্রমাণ কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন, স্মরণ করো সে সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা আদমকে সেজদা দাও। সব ফেরেশতারা সম্মান সূচক সেজদা আদমকে দিল, তার আদমের জন্য সেজদায় লুটিয়ে পড়লো, একজন ছাড়া, তার নাম ইবলিস। আওয়াজ করে বলেন তার নাম কি? সে অহংকার প্রদর্শন করলো, সে কাফের হয়ে গেল, বাকি সব ফেরেশতারা সেজদা দিল। সুবহানাল্লাহ। আবার আদম আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করলেন, সব বলে দিল উত্তর, কিন্তু ফেরেশতাদেরকে একই প্রশ্ন জিজ্ঞেস করলেন, তারা উত্তর করতে পারে নাই। তার মানে এর মধ্য দিয়ে প্রমাণিত হয়, মানুষ ভালো হলে ফেরেশতার চেয়েও ভালো, ফেরেশতার চেয়েও মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? সব নূরের ফেরেশতা যখন মাটির আদমকে সেজদা দেয়, এটা প্রমাণ করে ফেরেশতার চেয়েও মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? আদমের মর্যাদা বেশি, মানুষের মর্যাদা বেশি, মানুষ শ্রেষ্ঠ, তার প্রমাণ নূরের ফেরেশতা মাটির আদমকে সেজদা করে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে মানুষ ভালো হলে ফেরেশতার চেয়ে ভালো। আবার মানুষ যদি খারাপ হয়, সে পশুর চেয়েও খারাপ, অধপতনে পশুত্বকে হার মানায়। তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে, যশোরের ভাইরা দেখবেন পত্রিকায় নিউজ পেপারে মাঝে মাঝে এরকম দেখা যায়, এক মানুষ আরেক মানুষকে হত্যা করে 20 টুকরা করে বস্তার ভিতরে পড়েছে। মানুষকে হত্যা করে কয় টুকরা? জোরে বলেন। এখানেই ক্ষান্ত হয় না, আবার কোথায় পড়ছে? বস্তার ভেতরে। আচ্ছা, বুঝে থাকলে আওয়াজ করে বলেন, কোনদিন শুনছেন একটা হাতি আর একটা হাতিকে হত্যা করে 20 টুকরা করছে, এরপরে বস্তার ভিতরে পড়ছে? হয়েছে? তাহলে দেখেন, মানুষ যদি খারাপ হয়, সে পশুকেও হার মানায়। চিল্লায় বলো ঠিক কিনা? এমনও দুশ্চরিত্র মানুষ আছে, যার নজর থেকে 6 মাসের ছোট্ট মেয়ে থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধারাও নিরাপদ নয়, পশুকেও হার মানে। মানুষের ঘর জ্বালিয়ে পুড়ে মেসাকার করে দেয়, জনপদের পর জনপদ জ্বালায় দেয়, এরকম আছে না নাই? এরা মানুষ? আওয়াজ করে বলেন, এরা মানুষ না। প্রিয় ভাইয়েরা, চোখ কান নাক মুখ থাকলেই মানুষ না। যা সামনে দেখেন এগুলো সব মানুষ না, এগুলো জনসংখ্যা। এগুলো কি? সবাই বলুন, এগুলো কি? বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। খারাপ হলে পশুকেও হার মানায়। তার মানে মানুষে পার্থক্য আছে না? নেই? মানুষে পার্থক্য আছে। নাক কান চোখ মুখ থাকলেই মানুষ নয়। বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। চিল্লায় বলো ঠিক কিনা? তাহলে আমরা বুঝলাম, মানুষ ভালো হলে অনেক ভালো, খারাপ হলে অনেক খারাপ। ভালো মানুষ হইতে হবে। ভালো মানুষ যারা জগৎটাকে এনলাইটেন করবে, যারা সত্যের বীর সেনানী হয়ে দাঁড়াবে, যারা সত্যের পক্ষে কথা বলবে, যারা জালিমের মসনদকে ভেঙে খান খান করে দেবে, এরকম হওয়ার দরকার আছে না নাই? এরকম ভালো মানুষ আমরা হতে চাই কি চাই না? মানুষকে যত্ন নিলে মানুষ যে কত ভালো হয় আপনি কল্পনাও করতে পারবেন না। মানুষ ভালো হলে যে কত ভালো। এই মানুষকে যত্ন নিলে, মানুষকে মানুষ বানালে যে সে কি হতে পারে শুনবা? মানুষকে যত্ন নিলে মানুষের মধ্যে যারা কি পটেনশিয়াল রেখেছে। আমি জাপানের 2টা উদাহরণ দেই। জাপানের 2টা উদাহরণ দেই, খেয়াল করে একটু শুনেন, বুঝবেন। আল্লাহ, 2022 সালে জাপানের সাথে জার্মানির খেলা, ফিফা ওয়ার্ল্ড কাপ 2022। এক পক্ষে জাপান, আরেক পক্ষে কোন দেশ? কথা শুনে নাই। এক পক্ষে কোন দেশ? ওই খেলায় জিতেছিল জাপান। জিতেছিল 22 সালের এই ফিফা ওয়ার্ল্ড কাপে জাপান ফুটবল খেলায় জিতে, as a part of their celebration, তারা খেলার পরে পুরো স্টেডিয়ামটাকে ক্লিন করে, দ্য ফ্যান বেস অফ জাপান, লক্ষ লক্ষ মানুষ খেলা দেখতে যায়, তো এত ডাস্টবিনও তো নাই, তো যারা ডাস্টবিনে জায়গা পায় নাই, তারা এই যে চকলেটের প্যাকেট, পানির বোতল, চিপসের প্যাকেট তারা এদিকে সেদিকে রেখে দিয়েছে। জাপানের ভক্তরা
জাপানের ফলোয়াররা এজ এ পার্ট অফ দ্যাট সেলিব্রেশন তারা খেলার পরে পুরো স্টেডিয়ামের সব ময়লা আবর্জনা ক্লিন করে তারপরে বিদায় নিয়েছে। তাদেরকে কি ক্লিন করার দায়িত্ব দেওয়া হয়েছিল? এই যশোর, জাপানের যে ছেলেরা খেলা দেখতে গেছিল ওদেরকে কি ক্লিন করার দায়িত্ব দিছিল? তারা কি স্টেডিয়ামের পরিচ্ছন্নতা কর্মী? তাদের আকল, তাদের সিক্স সেন্স তাদেরকে বলেছে। ছোটবেলা থেকে জাপান গভর্নমেন্ট ওদেরকে এত পরিচ্ছন্নতা শেখায়, ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করায়। ক্লাসে আমি দেখেছি, ক্লাসে নিজের বেঞ্চ নিজে মুছে, ক্লাসের মাঝখানে একটা সময় দেয়, নিজের টেবিল নিজে মুছে, নিজের ক্লাসরুমটা নিজে পরিষ্কার করে। রাস্তাঘাটে একটা ধুলা নাই, ময়লা নাই, একটা টিস্যু নাই। খেলার পরে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। জাপানের ফ্যানরা সবার রেখে যাওয়া গার্বেজ, টিস্যু, বোতল পরিষ্কার করে তারপরে স্টেডিয়াম থেকে বিদায় নিয়েছে। আমরা কেন এমন হইতে পারলাম না? আমরা কেন এমন হইতে পারলাম না? জাপানের যারা এগুলো করছে ওদের 3টা করে চোখ না? চোখ তো 3টা জাপানো লাগো, জাপানো লাগো। হাত তো 4টা, কান তো 6টা। হ্যাঁ, নাকি আমার মতো 2 হাত 2 কানালা মানুষ? চোখে দেখলে ওটা মানুষ না। চিন্তা করছেন? তার মানে জাপানিজদেরকে যে গ্রুমিং করে শিখানোর মাধ্যমে পরিচ্ছন্ন বানানো গেছে, ওরা যেমনি মানুষ আমরাও মানুষ। আমাদের সন্তানদেরকে শেখালে তারাও পারবে, পারবে কিনা? 2 নম্বর উদাহরণ বলি। চট্টগ্রাম ফেনীতে যারা গিয়েছেন, মেঘনা গোমতী ব্রিজ প্রকল্প নাম শুনছেন? মেঘনা একটা ব্রিজ পার হওয়া লাগে। এই মেঘনা গোমতী, এখানে 3টা ব্রিজ, কাঁচপুর সহ এই 3টা ব্রিজের নির্মাণ কাজ, রেনোভেশনের কাজ দেওয়া হয়েছিল জাপানের একটা কোম্পানিকে। কাকে? জাপানের কোম্পানি। নির্মাণ শেষে 738 কোটি টাকা বেঁচে গেছিল, এটা গভর্নমেন্টের হাতে দিয়ে তারা বিদায় নিয়েছে। কত টাকা? 738 কোটি টাকা। যত প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে, সব টাকা সরকার, তৎকালীন সরকার 2019-এর সরকার, কারা ছিল তো জানেন? এই 2019-এর সরকার তাদেরকে দিয়েছে। তারা রিনোভেশন নির্মাণ শেষে 738 কোটি টাকা অতিরিক্ত বেঁচে গেছিল, এটা আবার গভর্নমেন্টের হাতে বুঝাই দিয়ে তারা বিদায় নিচ্ছে। আমরা কেন এমন হইতে পারলাম না? জাপানের ওরাও মানুষ, আমরাও মানুষ। তার মানে মানুষে মানুষে পার্থক্য আছে না নাই? আচ্ছা, জাপানের 2টা উদাহরণ দিলাম, এবার আমার দেশের 2টা উদাহরণ দিব না? বাংলাদেশের 2টা উদাহরণ দেয়। 1 নম্বর উদাহরণ, গত সপ্তাহে আপনারা জানেন কক্সবাজার আমার একটা প্রোগ্রাম ছিল, তো হেলিকপ্টারে গিয়েছিলাম। ফেনী জেলা যখন পার হচ্ছি, আমি দেখলাম 3টা উইন্ড মিল চিনেন তো? বিশাল পিলার, 3টা 4টা পাখা থাকে। বায়ু বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র এটা। মুহুরী প্রজেক্ট বলে এটা সম্ভবত, মুহুরী প্রজেক্ট। তো সাগরের বাতাসের ঝাপটায় এটা ঘুরে এনার্জি হয়, ইলেকট্রিসিটি উৎপাদন হয়। তো আমি পাইলটকে বললাম, ভাই এগুলো থেকে কেমন ইলেকট্রিসিটি উৎপাদন হয়? কয় হুজুর একটু হয় না। কিছুই হয় না? কিছুই হয় না মানে? বলে হুজুর বাংলাদেশে যত উইন্ড মিল আছে এটার পাখা একটাও ঘুরে না। আল্লাহ, বলেন কি? তাহলে যে কোটি কোটি টাকা ব্যয় করে যে উইন্ড মিল, কয় হুজুর ভিতরে ফিটফাট, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। তার মানে কোটি কোটি টাকা দিয়ে এই উইন্ড মিল বানায়, এখানে কিছু নাই। দুর্নীতির আড্ডাখানা, আখড়াখানা বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আয় রে, জাপানিজরাও মানুষ, আমরাও মানুষ। আমার এক নিকটাত্মীয় সরকারি চাকরিজীবী, উনি আমাকে বললেন, বাংলাদেশের আরেকটা উদাহরণ দেখ। উনি আমাকে বললেন যে প্রতি বছর আমাদের অফিসের ফার্নিচার চেঞ্জ করে। আমি বললাম, প্রতি বছর ফার্নিচার চেঞ্জ করে কেন? বলে যে ফার্নিচার নতুন পারচেজ করলেই তো এখানে টাকা, নতুন কিনতে পারলেই টাকা, নতুন উন্নয়নের সবক শোনাতে পারলেই টাকা। প্রথম আলোর রিপোর্ট, কি আলো? প্রথম আলোর রিপোর্ট, গত 15 বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় 3.25 লাখ কোটি টাকা। কার রিপোর্ট? আমাদের বানানো কথা। প্রথম আলোর রিপোর্ট। গত 15 বছরে কারা ছিল জানেন তো? হ্যাঁ, শুধু ওনাদেরকেই দোষ দিয়ে লাভ নাই। আমি নিউজটা যে কতবার বললাম, এটা কি সম্ভব? 3.25 লাখ কোটি টাকা লুটপাট, মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসাই দিচ্ছে। প্রিয় ভাইরা, তো জাপানের মানুষও মানুষ, আমরাও মানুষ। সিদ্ধান্ত আপনার, কোন মানুষ হবেন, ভালো মানুষ না খারাপ মানুষ? আজকের আলোচনার বিষয় হচ্ছে মানব সম্পদের উন্নয়ন, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। ইটস এ প্রসেস টু ইনক্রিজ দ্য ক্যাপাসিটি অফ নলেজ, স্কিল, ক্যাপাসিটি অফ দ্য পিপল অফ এ কান্ট্রি। একটা দেশের মানুষের জ্ঞান, তাদের দক্ষতা কি করে বাড়ানো যায়, বাড়িয়ে দেশের উন্নয়ন করানো যায়, এটাই হচ্ছে মানব সম্পদ উন্নয়নের মূল কথা। তাহলে মানব সম্পদ হচ্ছে একটা দেশের সবচাইতে শক্তিশালী পুঁজি। প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদের চেয়েও দামি হচ্ছে মানব সম্পদ। আপনারা কি আবার চাঁদাবাজি এই দেশে চলতে দিতে পারেন? আপনারা সমর্থন করেন?
আগে দখলদারি ছিল, ফুটপাত থেকে শুরু করে সবকিছু দখলে চলে গেছিল। এখন তো আর দখলদার নাই, এখনো আছে। এই চাঁদাবাজি দখলদারি মুক্ত বাংলাদেশ আমরা করতে চাই। বলবেন তার প্রমাণ কি? আপনারা যে পারবেন, তার প্রমাণ হচ্ছে আমাদের কর্মীরা চাঁদাবাজিও করে না, দখলবাজিও করে না। আমরা সেই দল যাদের শীর্ষ 11 জন নেতাকে খুন করা হয়েছে বিচারের নামে প্রহসন করে, কাউকে দেওয়া হয়েছে ফাঁসি আর কাউকে জেলের ভিতরে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া হয়েছে। সর্বশেষ আমাদের থেকে বিদায় নিয়েছেন কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। শহীদ মৌলানা মতিউর রহমান নিজামীর সহকর্মীদেরকে এভাবেই নির্মমভাবে হত্যা করা হয়েছে, মিথ্যা মামলায় সাজানো, আদালতে পাতানো সাক্ষী দিয়ে। এখন মামলার বাদীরা এবং সাক্ষীরা বলছে যে যারা আমাদেরকে জোর করে সেদিন এই মামলা দায়ের করিয়েছিল এবং সাক্ষী দিয়েছিল, এখন তাদের বিরুদ্ধে আমরা মামলা করব। এটাই আল্লাহর খেলা। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক, ইজ্জত কেড়ে নেওয়ার মালিক। আল্লাহ বাংলাদেশে আরো অনেক কিছু দেখাবেন ইনশাআল্লাহ। আমাদের এতগুলা সন্তান জীবন দেয়নি যে বাংলাদেশে এখনো চাঁদাবাজি চলবে, এতগুলা সন্তান জীবন দেয়নি যে এখনো দখলদারি চলবে, এতগুলা সন্তান জন্ম দেয়নি এখনো ভাগ বাটুরা করে সর্বত্র ঘুষ বাণিজ্য চলবে, এমনকি মামলা বাণিজ্যও চলবে। এর জন্য আমাদের সন্তানেরা জীবন দেয়নি। 34,000-এর ঊর্ধ্বে আমাদের সন্তানেরা জীবনের তরে পঙ্গু হয়ে গিয়েছে, 500-এর উপরে 2টি চোখ হারিয়ে অন্ধ হয়ে গিয়েছে। এ বিশ্বের সৌন্দর্য আর তারা কখনো দেখবে না, মায়ের মুখটাও তারা দেখতে পারবে না, স্ত্রীর মুখ দেখতে পারবে না, সন্তানের মুখ দেখতে পারবে না। তাদের চোখের আলো নিভে গেছে। 750-এর মতো এক চোখ হারিয়ে আরেক চোখের ঝুঁকিতে আছে। কয়েকশো সন্তান আমাদের প্যারালাইজ হয়ে হাসপাতালের বেডে পড়ে আছে, যাদেরকে মেরুদণ্ডে গুলি করা হয়েছিল। কয়েক হাজার হয় হাত হারিয়েছে, না হয় পা হারিয়েছে। এতগুলো মানুষের প্রতি, জীবনের প্রতি, রক্তের প্রতি, লাল রক্তের প্রতি গাদ্দারি করা চলবে না। এই রক্তের আমানত রক্ষা করতে হবে, সম্মান দেখাতে হবে। তাই আমাদের সন্তানদের স্লোগান ছিল মাত্র একটা, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সর্বক্ষেত্রে ন্যায় বিচার চাই, আমরা বৈষম্য চাই। আমরা আমাদের সন্তানদেরকে, গর্বের সন্তানদেরকে কথা দিচ্ছি, তোমরা যেমন জীবন দিয়ে জাতিকে আরেকবার স্বাধীনতা এনে দিয়েছো, আমরা প্রয়োজনে জীবন দিয়ে তোমাদের দাবি পূরণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই তৌফিক আমাদেরকে দান করে। আমরা একটা সাম্যের বাংলাদেশ করতে চাই। আমরা এই দেশে আর কোনো মাইনরিটি মেজরিটি এই কথা শুনতে চাই না। কিসের মেজরিটি আর মাইনরিটি? বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করবেন তারা সকলেই ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশের গর্বিত মর্যাদাবান নাগরিক। রাষ্ট্রের সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে, আল্লাহর সংবিধানও তাদেরকে সমান অধিকার দিয়েছে। আধুনিক রাষ্ট্রের প্রথম সংবিধান হচ্ছে মদিনার সনদ। এই মদিনা সনদের 1 থেকে 5 নম্বর ধারা পর্যন্ত প্রত্যেকটি হচ্ছে সকল ধর্মের মানুষের অধিকার সংরক্ষণের সনদ। সেখানে পরিষ্কার বলা হয়েছে ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের অধিকারকে বিভক্ত করা যাবে না। এই রাষ্ট্রে সকল নাগরিকের জীবন, সম্পদ এবং ইজ্জত সম্পূর্ণ নিরাপদ। এই রাষ্ট্রে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবেন অত্যন্ত নির্বিঘ্নে, নিরাপত্তার সাথে। কেউ কারো উপর হাত দিতে পারবে না, দুঃসাহস দেখাবে না। এই দেশে সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালনে কোথাও বাধার সম্মুখীন হবে না। ইসলামের ধর্ম কারো উপর জোর করে চালানো যাবে না। পরিষ্কার ভাবে এই সনদে এগুলো বর্ণিত আছে। সেই রাষ্ট্রে বলা হয়েছে তাদেরকে নির্বিঘ্নে ব্যবসা করতে দিতে হবে। যদি তাদের কাউকে বাইরের কেউ আক্রমণ করে, মুসলমানদের দায়িত্ব হবে তাদের পক্ষ নিয়ে লড়াই করা। আমরা সেই বাংলাদেশ চাই। আমরা সকল ধর্মের ভাইদেরকে বলি, যারা ধর্মের বিভাজন তৈরি করে মেজরিটি মাইনরিটি, তারাই আপনাদেরকে 53 বছর বড় কষ্ট দিয়েছে। আপনারা চিন্তা করে দেখুন, আমাদের দলের কেউ এই অপকর্মে জড়িত নাই, অথচ দোষ দেয় আমাদের ঘাড়ে। কোথাও কিছু হলেই যত দোষ নন্দ ঘোষ, সব করেছে জামাতে ইসলামী। কিন্তু আখের গিয়ে আর খুঁজে পায় না, প্রমাণ করতে পারে না, একটাও প্রমাণ করতে পারে না। তারা নারী পুরুষের ব্যবধান এনে আমাদেরকে বলে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে এই দেশে মহিলারা বিপদে পড়বে। কেন বিপদে পড়বে? মহিলার তো মায়ের জাত, আমরা তো তাদেরকে মায়ের মতো সম্মান করতে চাই, সম্মান করি। এর প্রমাণ আমাদের পরিবারের সদস্যবৃন্দ, তারা লেখাপড়া করে, তারা পেশাগত দায়িত্ব পালন করে, তারা সামাজিক দায়িত্ব পালন করে, তারা রাজনৈতিক দায়িত্ব পালন করে। আমি একটা ক্ষুদ্র মানুষ, আমিও তার প্রমাণ। আমার স্ত্রী একজন সংসদ সদস্য আছে, তিনি একজন চিকিৎসক, তিনি রোগের সেবা করেছে। এখন যদিও তিনি পারেন না, 2টি মেয়ে তারাও চিকিৎসক, তারাও মানুষকে সেবা দেয়। একটি ছেলে, সেও চিকিৎসক, সেও মানুষকে সেবা দেয়। তাহলে আমি তো শুধু আমার ছেলেটাকে চিকিৎসক হওয়ার জন্য চেষ্টা করি নাই, মেয়েদেরকেও চেষ্টা করেছি। আমাদের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বলে হ্যাঁ, কর্মক্ষেত্রে হয়তো দিবে, কিন্তু সবাইকে কালো বোরকা পরে। বোরকা কালো হবে না লাল হবে, সাদা হবে না বেগুনি হবে, এটা আমার দায়িত্ব। বোরকা কাউকে জোর করে পরানো হবে। যে মা মনের সন্তুষ্টির সাথে বোরকা পড়তে চাইবেন, পর্দা করতে চাইবেন, তিনি করবেন। আমি অন্যান্য ধর্মাবলম্বী মাদেরকে কিভাবে আমি বোরকা পরাবো? ইসলামকে আমাকে এই দায়িত্ব দিয়েছে না অধিকার দিয়েছে? কোনটাই নাই। তারা যা পছন্দ করেন সেই রকম তারা দেখেন। আবার কোন সাংঘাতিক ভাই আবার এটা মেহরবানি করে নিউজ করে দিয়েন না যে জামাতের আমির সাহেব বলছেন মহিলারা সবাই তাদের পছন্দের পোশাক পরবে। মাঝে মাঝে করেন আপনারা এগুলো। আমি যা বলি না আমার নামে চালান দিয়ে দেন, সবাই না, 2-1 জন। আর 2-1 জনের কারণে আমরা সকলের উপরে কষ্ট পাই। ওই 2-1 জনকে আপনারা একটু আটকায় দিবেন সবাই, কেউ যাতে এই অপকর্মটা না করতে পারে। এটা অপকর্ম। আমি যা বলবো না আমার নামে তা চালান দেওয়া, এটা অপকর্ম। আপনার কথাটা আপনার মতো করে আপনি বলেন, আপনার পরিচয়, আমার পরিচয় বলবেন কেন? আমি বলছিলাম যে অন্য ধর্মের মা বোনদেরকে পোশাকের রুচি এবং তার ডিজাইন আমি করে দিতে পারবো, এটা তাদেরটা তারা করবে। কেউ কেউ বলতে পারে মুসলমানদের মাঝে অত অনেকে পোশাক সেই রকম পরেন না। হ্যাঁ, তাদের উপরে জোর কাটানো হবে না, বরঞ্চ শিক্ষা ব্যবস্থাকে এমন করে সাজানো হবে যাতে মানুষ বাধ্য হয় সব কয়টি মহিলাকে নিজের মায়ের দৃষ্টিতে দেখতে।
এবং তখন মহিলারা ওরকম পোশাক পরে তারা গর্ব করবে যে এই পোশাক আমার ইজ্জতের প্রতীক, আমার সম্মান এবং মর্যাদার প্রতীক। যে মহিলাদের প্রয়োজন আছে, নারীদের প্রয়োজন আছে কর্মক্ষেত্রে পেশাগত জীবনে দায়িত্ব পালন করার, তারা তাদের যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী করবেন। দুইটা বাড়তি জিনিস পাবেন, একটা হচ্ছে সম্মান আর একটা হচ্ছে নিরাপত্তা। এখন দুইটার কোনোটাই নাই। সমাজে তাদের সার্ভিস দেওয়া হচ্ছে, প্রতিদিন তাদের নিগ্রহের খবর পত্রপত্রিকা এবং মিডিয়া উঠে আসে। ইনশাআল্লাহ এই দুইটাও নিশ্চিত করা হবে। আল্লাহ রাসূল বলেছিলেন, এমন একটি রাষ্ট্র কোরআনের ভিত্তিতে দুনিয়াবাসীকে দিয়ে যাচ্ছে, সানা থেকে হাজারামাউত 4,500 মাইল। একজন পূর্ণ যৌবনা তরুণী একা রাস্তা দিয়ে চলবেন, কিন্তু কোন জালিমের পক্ষে সম্ভব হবে না তার দিকে কুদৃষ্টিতে তাকানো। তিনি সম্পূর্ণ নিরাপদ থাকবেন। সেই রাষ্ট্রই এসার্ট করবে আল্লাহর আইন। আল্লাহর আইন সমস্ত মানুষের জন্য, শুধু মুসলমানদের জন্য নয়। আমরা সেই আইনের জন্য লড়াই করছি। এখন কেউ আমাদেরকে যা বলতে চাই বলুক, এই জায়গায় আমরা আপোষহীন, কোনো আপোষ নাই। প্রিয় কুষ্টিয়াবাসী, এই দেশকে আসুন আমরা সবাই মিলে অন্তরে ধারণ করি। এদেশের প্রত্যেকটা মানুষকে সম্মান করি এবং ভালোবাসি। আমি মানুষকে মানুষ হিসাবে দেখবো, আমি দেখবো না তিনি মুসলমান না হিন্দু। আমি মানুষকে মানুষের মর্যাদা দেবো। যদি প্রত্যেকটা মানুষ এইভাবে মানুষকে সম্মান দেয় এবং ভালোবাসে, এই দেশ জান্নাতের টুকরায় পরিণত হবে ইনশাআল্লাহ, এবং বিশ্বের বুকে একটা ঈর্ষণীয় দেশ হয়ে দাঁড়াবে। আর আমরা আমাদের ছাত্র সমাজকে কথা দিচ্ছি, এমন শিক্ষা তোমাদের হাতে ইনশাআল্লাহ তুলে দেওয়া হবে যে তোমরা একটা বেহুদা কাগজের টুকরা সার্টিফিকেট নিয়ে এই দুয়ারে ওই দুয়ারে আর দৌড়াদৌড়ি করা তোমাদের লাগবে না। তোমাদের শিক্ষার পাঠ চুকে আসার সাথে সাথে কাগজের টুকরা আর তোমাদের ন্যায্য পাওনা, তোমাদের চাকরি বা কাজ তোমাদের হাতে উঠে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকটি যুবকের হাতকে আমরা দেশ গড়ার কারিগরের হাত হিসাবে তৈরি করতে চাই। এরকম একটা জাতি যখন তৈরি হবে ইনশাআল্লাহ, এই দেশের মানুষ আর বিশ্বে চাকরির জন্য যাবে না। যেভাবে 1757 সালের আগে বিশ্বের মানুষ এই দেশে আসতো রুজি রোজগার চাকরি করার জন্য, এই দেশটা আবার তার সেই গৌরব ফিরে পাবে ইনশাআল্লাহ। আমরা সেই গৌরবটা ফিরিয়ে আনতে চাই। আপনারা কি এই লড়াইয়ে সবাই একমত? এমন একটা দেশ আপনারা চান যেই সমাজে চাঁদাবাজি থাকবে না, যেই সমাজে ঘুষখোর থাকবে না, যেই সমাজে দখল বাণিজ্য চলবে না, যেই সমাজে মানুষে মানুষে কোনো বৈষম্য হবে না, যেই সমাজে ধর্মে ধর্মে কোনো বৈষম্য হবে না, এমন একটা দেশকে আপনারা চান? সেই মানবিক বাংলাদেশ চান? চাই বললে এটা হয়ে যাবে না। তার জন্য আরো অনেক লড়াই করতে হবে, আরো অনেক ত্যাগ স্বীকার করতে হবে। সেই লড়াই এবং ত্যাগ স্বীকার করতে আপনারা প্রস্তুত আছেন? আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমাদের 4টা অনুরোধ। যতক্ষণ ন্যায়ের উপর, দেশবাসীর স্বার্থ সংরক্ষণে এই লড়াইয়ে আমাদেরকে আপনারা দেখবেন, আমরা আপনাদের ভালোবাসার কাঙ্গাল। আমরা আপনাদের দোয়া চাই, সাহায্য সমর্থন চাই। এই লড়াইয়ে আপনাদেরকে পাশে চাই। এই লড়াইয়ে আপনাদের বুকের বিছানায় একটু জায়গা চাই। আমি সাংবাদিক বন্ধুদেরকে আমাদের সাথে এই লড়াইয়ে অংশীদার হিসেবে দেখতে চাই। আপনারা সমাজের চতুর্থ স্তম্ভ, আপনারা জাতির বিবেক আর সমাজের দর্পণ। আপনাদেরকে আমরা পাশে পেলে মুক্তির লড়াই আরো বহুদূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা আছেন, আরো ঘনিষ্ঠভাবে চাই। আল্লাহ তাআলা বাংলাদেশের উপর শান্তির ফয়সালা নাজিল করুন। বাংলাদেশের আকাশে যতগুলা কালো চিল ঘোরাঘুরি করতেছে, সবগুলা কালো চিলের ডানা আল্লাহ নিজেই ভেঙে দিন, এবং এই দেশকে সকল ধরনের ষড়যন্ত্র থেকে আল্লাহ রক্ষা করুন। জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীকে নিয়ে এখন সন্দেহ সংশয় ঘনীভূত হচ্ছে এবং তাকে নিয়ে বিতর্কও চলছে সোশ্যাল মিডিয়াতে মারাত্মকভাবে। তিনি বাংলাদেশে এসেছিলেন দীর্ঘ নির্বাসনে থাকার পরে। তার দ্বিতীয় বৃহত্তম জনসভা, সেই জনসভায় যশোরে তিনি বলেছেন এক দল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। এর প্রেক্ষিতে মিজানুর রহমান আজহারী আদতে জামায়াতে ইসলামের মুখপাত্র হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন কিনা, কিংবা তাকে নিয়ে যে দীর্ঘ সংশয় আছে, তার যে জামায়াত সংশ্লিষ্টতা, সেটি তিনি প্রকাশ্যে আনতে যাচ্ছেন কিনা, সেটি নিয়ে এখন বিতর্ক তুঙ্গে। জামায়াতের রাজনীতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে দ্বন্দ্ব নেই, এবং আগামী দিনে বাংলাদেশের রাজনীতি করতে হলে জামায়াত বিএনপি মুখোমুখি অবস্থানে নিচ্ছে, সেটি বাস্তবতা। এবং এই বাস্তবতা মনে হয় আস্তে আস্তে সবাই মেনেও নিচ্ছে। জামায়াতের সমর্থকরা যেমন মেনে নিচ্ছে, তেমনি বিএনপি সমর্থকরাও মেনে নিচ্ছে। আমি একটি আলোচনা করেছি শাহেদ আলম শোতে যে জামায়াত এবং বিএনপির যে দ্বন্দ্ব, সেটা দেশের জন্য আখরে ভালো কিনা আপনারা দেখে নিতে পারেন। তো সেই বিতর্কে আমি যাচ্ছি না। যাচ্ছি হচ্ছে জামায়াত এবং বিএনপি যেহেতু পরস্পর বিরোধী রাজনীতি করছে, দীর্ঘ প্রায় 24 বছরের গাঁটছাট সম্পর্ক ছিন্ন করে এখন মুখোমুখি অবস্থানে, সুতরাং জামায়াত দলীয়ভাবে বিএনপির বিরোধিতা করবে, বিএনপি দুর্নীতিবাজ, বিএনপি চাঁদাবাজি করে, এগুলো রাজনৈতিক বক্তব্য দেবে, এতে কোনো আমি দ্বিমত দেখি না। এবং একইভাবে জামায়াতকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার জন্য জামায়াতের রাজনীতির যেসব দুর্বল দিক আছে সেগুলো বিএনপি দেবে। যেমন 71-এ তাদের ভূমিকা, যেটা বিএনপি দিচ্ছে। যেমন নারী স্বাধীনতা নিয়ে তাদের যেটা ভূমিকা, সেটা বিএনপি দিচ্ছে। যেমন রক কাটা রাজনীতির প্রত্যাবর্তন নিয়ে ছাত্র শিবিরের বিরুদ্ধে যেই প্রচারণা, সেটা বিএনপি ছাত্রদল দিচ্ছে। যেমন ছাত্রলীগের অভ্যন্তরে ছাত্র শিবিরের যারা শীর্ষ নেতা, তারা যে এতদিন ইমপ্লান্ট হিসেবে গুপ্ত রাজনীতি করেছে, আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করেছে, সেটি নিয়ে বিএনপি ছাত্রদল বক্তব্য দেওয়ার কথা তারা দিচ্ছে। এটা গেল দুই দলের পারস্পরিক অবস্থান, এটা মানুষ মেনে নেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আজহারীর মতো একজন বক্তা, যিনি দলমত নির্বিশেষে সবার কাছে মোটামুটি গ্রহণযোগ্য একজন নির্দলীয় বক্তা হিসেবে তার যে ইমেজ, সেই ইমেজ থেকে তিনি বেরিয়ে আসতে যাচ্ছেন কিনা, সেটা যদি হয় তাহলে তাকে কি রাজনৈতিকভাবে মোকাবেলা করা লাগবে কিনা সামনে, সেটি বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। আমি চলতি কথায় সেই প্রশ্নটাই
মানুষের মনে যেসব প্রশ্ন আছে, সমালোচনা আছে, সেগুলোই একটু তুলে ধরার চেষ্টা করছি। যে মিজানুর রহমান আজাহারি তার যে আওয়ামী লীগ সময়ে দীর্ঘ সময় জামায়াতের অনেক শিবিরের নেতাকর্মী যেমন আওয়ামী লীগের অভ্যন্তরে নিজেদেরকে বীজ বপন করে প্রস্ফুটিত করেছেন, মিজানুর রহমান আজাহারির বিরুদ্ধেও একই রকম অভিযোগ আছে। সেই অভিযোগ আমি পরে দিচ্ছি। তার আগ দিয়ে মিজানুর রহমান আজাহারি কি বলেছেন যশোরে সেটি আপনারা একটু শুনেন, তারপরে আমি বলছি যে কিভাবে মিজানুর রহমান আজাহারি আওয়ামী লীগের ছায়াতলে থেকে নিজেকে প্রস্ফুটিত করেছেন, সেই বিতর্কটাও সামনে চলে আসতে পারে। গত 15 বছরে কারা ছিল জানেন তো? হ্যাঁ, শুধু ওনাদেরকেই দোষ দিয়ে লাভ নাই। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তার বক্তব্যটার আগে পরে শুনেছি। স্বাভাবিকভাবে দেখলে এমন দোষের কিছু না। বক্তা হিসেবে মানব সম্পদ উন্নয়ন এই বক্তব্যের কর্মসূচি ছিল। সেই মানব সম্পদ উন্নয়নের কর্মসূচির কিংবা পথ এবং নির্দেশনার একটা বিষয় ব্যাখ্যা করতে যেয়ে তিনি বলেছেন যে সৎ লোকের শাসনতন্ত্র আমাদের দরকার, সৎ শাসন ব্যবস্থা দরকার, দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা দরকার। সেটা বলতে যেয়ে তিনি আওয়ামী লীগের যে গত শাসন আমলের 350 লক্ষ কোটি টাকার যে লুটপাট পাচারের প্রথম আলোর রিপোর্টের প্রসঙ্গ তিনি বলছিলেন। সুতরাং এটাতে দোষের কিছু নাই, কিন্তু দোষের যেই বিষয়টি সেটি হলো যে সামগ্রিকভাবে জামায়াত সমর্থিত যেসব সোশ্যাল মিডিয়া পেজ, সংগঠন, ইনকলাব মঞ্চ, আজাদি মঞ্চ এবং অন্যান্য জায়গা থেকে, এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা জামায়াতের বিটিম হিসেবে যেসব প্রচারণা চালাচ্ছে যে বিএনপি একটি চাঁদাবাজ দল, বিএনপি চাঁদাবাজি করছে, হয়তো করছেও, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আমি সোশ্যাল মিডিয়ার একটা পোস্ট পড়ছিলাম যে ছোট দেশ হিসেবে সিঙ্গাপুর অনেক ভালো ব্যবস্থাপনা করতে পারে, নিজেদেরকে সবকিছু নজরে রাখতে পারে। সেই হিসেবে হয়তো বড় দেশ হিসেবে মালয়েশিয়া সবকিছু ব্যবস্থাপনা ঠিক মতো করতে পারে না, কেননা তাদের ব্যাপ্তি অনেক বেশি। কিন্তু আইনের শাসন নিশ্চিত করার জন্য যেই ইচ্ছা, বাসনা, সেটি ঘাটতি আছে কিনা সেটা দেখার বিষয়। বড় দেশের অনেক কিছুই নিয়ন্ত্রণ করা যায় না। বাংলাদেশের মতো 18 কোটি জনসংখ্যার দেশে, যে দেশে প্রায় অর্ধেকের বেশি জনগোষ্ঠী বিএনপির রাজনীতির কর্মী সমর্থক, সেই কর্মী সমর্থকদের রাজনীতি, তাদেরকে নিয়ন্ত্রণ করা চারটেখানি কথা না। আমরা যেখানেই শুনছি যে অনিয়মের স্পষ্ট প্রমাণ ধরা পড়ছে, সেখান থেকে বিএনপি ব্যবস্থা নিচ্ছে, তারপরেও ব্যবস্থাটা অপ্রতুল, অস্বীকার করার উপায় নেই। এবং অস্বীকার করার উপায় নেই যে সব বিএনপি নেতাকর্মী সমর্থকদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাতা করা কেন্দ্রের পক্ষে সম্ভব না। ঠিক যেমনিভাবে জামাতের পক্ষেও সম্ভব না। যেমন বরগুনাতে যেই ছেলেটি ছাত্র দলের একটা যুব দলের রক কেটেছে, বলা হচ্ছে যে সে জামায়াতের কেউ না, কিন্তু জামায়াতের কর্মী সম্মেলনে স্পষ্টভাবে আমরা দেখছি যে সে ডেলিগেট হিসেবে আমন্ত্রিত। এটি নিয়ে জামাতিরা ব্যাখ্যা দিচ্ছে নানানভাবে যে না, এটি তাদের না, এভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব না। অনেক কিছুই শুনছি, আসলেই তো নিয়ন্ত্রণ করা সবকিছু সম্ভব না। জামাতের ডেলিগেট কার্ড পরে একজন এসে, বাইরে এসে ছাত্র দলের যুব দলের একজনকে রক কেটে তাকে হত্যাকাণ্ড নিশ্চিত করার যে দায়, সেটা তো জামাত এড়াতে পারে না। এর প্রেক্ষিতে কি হয়েছে, জামায়াতের যে দীর্ঘদিনের রাজনৈতিক যে কলঙ্ক, যে রক কাটা রাজনীতি করে, যেটা রিজভী বলেছেন তার বক্তৃতায় যে কারা রক কাটা রাজনীতি করে আমরা জানি না, দেশবাসী জানে না। তো এই রক কাটা নিশ্চয়ই জামাত নতুনভাবে রাজনীতি যখন করার সুযোগ পেয়েছে এই 2024-এর স্বাধীনতার পরে, তারা নিশ্চয়ই রক কাটা রাজনীতির দায় নিতে চায় না। কিন্তু নিতে চায় না, তারপরেও তো তাদের ঘাড়ে এসে পড়েছে কিনা, এটা হলো একটা উদাহরণ। আমি এরকম হাজার উদাহরণ দিতে পারি। ছাত্র শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সভাপতি, সেই সভাপতি প্রকাশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ অনুষদের কিংবা শিক্ষা উন্নয়ন অনুষদের ছাত্রলীগের যুগ্ম সভাপতি ছিলেন। এটা প্রথম আলোতে রিপোর্ট হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মিজানুর রহমান আজহারী হুজুর যে কথা বলেছে, সে কথাটা অনেক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কথা আমি মনে করি। বর্তমান দেশ ও জাতির জন্য, দেশ ও জনগণকে ভালোবেসে কেউ রাজনীতিতে আসে না। সকলেই পেট নীতিতে ব্যস্ত, সকলেই নিজের পকেট ভর্তি করায় ব্যস্ত। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেশের অর্থ লুটপাট করে বিদেশে অঢেল সম্পদের মালিক হয়ে যাচ্ছে। এদিকে দেশের জনগণ না খেয়ে অনাহারের দিন পার করছে, এদিকে কারোর খেয়াল নাই। তো যে দলই আসুক, যেই ক্ষমতায় যাক, তাদেরই উচিত দেশ ও জাতির জন্য কাজ করা, দেশ ও জনগণকে ভালোবেসে দেশের উন্নয়নের স্বার্থে কাজ করা। নিজের পেটনীতি যারা করবে তাদের কোনো জায়গা নাই বর্তমানে এই নতুন বাংলাদেশে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মিজানুর রহমান আজহারী হুজুর যেটা বলেছে সেটা একদম ঠিক। এক
হাসিনার আমলে আমরা দেখেছি তাদের নেতাকর্মীরা কীভাবে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি করেছে, জোর দখলপূর্বকভাবে অন্যের জায়গা দখল করে নিয়েছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, বিভিন্ন ধরনের নিরীহ মানুষের উপর নানাবিধ নির্যাতন অত্যাচার চালিয়েছে এবং হাসিনার পতনের পরে আমরা সেটা বিএনপি নেতাদের মধ্যে দেখতে পাচ্ছি। বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি শুরু করে দিয়েছে, টেন্ডারবাজি শুরু করে দিয়েছে, জোর দখলপূর্বকভাবে জায়গা দখল করছে, বিভিন্ন প্রতিষ্ঠান দখল করে নিচ্ছে। তাহলে আওয়ামী লীগ বিএনপির মধ্যে পার্থক্য কি? মনে হচ্ছে যে মেলায় হারিয়ে যাওয়া দুই ভাই আওয়ামী লীগ বিএনপি। আইনুদ্দিন আজাদ একটা কথা বলেছিল, নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ। এখন সেটাই মনে হচ্ছে, একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। এটা যেন না হয়। আমরা বিএনপিকে এই ভূমিকায় দেখতে চাই না। আমরা বিএনপিকে দেখতে চাই দেশ ও জনগণের জন্য তারা কাজ করবে, দেশ ও জাতির জন্য, দেশকে ভালোবেসে তারা দেশের উন্নয়নের স্বার্থে কাজ করবে। প্রিয় দর্শক, আপনারা জানাবেন আপনাদের অপিনিয়ন, মতামত, অভিমত কি, আপনারা কি বলতে চান। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।